আজ পড়ছি শেষের কবিতার পর্ব ১৬ মুক্তি। একটা ছোট চিঠি এলো লাবণ্যর হাতে, শোভনলালের লেখা। শিলংয়ে কাল রাত্রে এসেছি, যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব, না যদি দাও কালই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারিনি। আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শোনবার জন্য, নইলে মনে শান্তি পাইনি। ভয় করো না, আমার কোনো প্রার্থনা নেই। লাবণ্য চোখে জল ভরে এলো, মুছে ফেললে। চুপ করে বসে ফিরে তাকিয়ে রইল নিজের অতীতের দিকে। যে অঙ্কুরটা বড় হয়ে উঠতে পারত, অথচ যেটাকে চেপে দিয়েছে, বাড়তে দেয়নি, তার সেই কচি বেলাকার করুণ ভীরুতা ওর মনে এলো। এতদিনে সে ওর সমস্ত জীবনকে অধিকার করে তাকে সফল করতে পারত, কিন্তু সেদিন ওর ছিল জ্ঞানের গর্ব, বিদ্যার একনিষ্ঠ সাধনা, উদ্যত স্বাতন্ত্র্য বোধ। সেদিন আপন বাপের মুগ্ধতা দেখে ভালোবাসাকে দুর্বলতা বলে মনে মনে ধিক্কার দিয়েছিল। ভালোবাসা আজ তার শোধ নিলে, অভিমান হলো ধূলিসাৎ। সেদিন যা সহজে হতে পারত নিঃশ্বাসের মতো, সরল হাসির মতো, আজ তা কঠিন হয়ে উঠল। সেদিনকার জীবনে সেই অতিথিকে দু হাত বাড়িয়ে গ্রহণ করতে আজ বাধা পড়ে। তাকে ত্যাগ করতে বুক ফেটে যায়। মনে পড়ল অপমানিত শোভনলালের সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। তারপর কদিন গেছে, যুবকের এই প্রত্যাখ্যাত ভালোবাসা এতদিন কোন অমৃতে বেঁচে রইল? আপনারই আন্তরিক মহাত্মে। লাবণ্য চিঠিতে লিখলে, তুমি আমার সকলের বড় বন্ধু। এই বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছ, কিছুই দাবি না করে। চাইনি বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে এমন সময় অমিত এসে বললে, বন্যা চলো আজ দুজনে একবার বেরিয়ে আসি গে। অমিত ভয়ে ভয়েই বলেছিল, ভেবেছিল লাবণ্য আজ হয়তো যেতে রাজি হবে না। লাবণ্য সহজেই বললে, চলো। দুজনেই বেরোলো। অমিত কিছু দ্বিধার সঙ্গে লাবণ্যর হাতটিকে হাতের মধ্যে নেবার চেষ্টা করলো। লাবণ্য একটু বাধা না দিয়ে হাত ধরতে দিলে। অমিত হাতটি একটু জোরে চেপে ধরলে। তাতেই মনের কথা যতটুকু ব্যক্ত করা হয় তার বেশি কিছু মুখে এলো না। চলতে চলতে সেদিনকার সেই জায়গাতে এলো যেখানে বনের মধ্যে হঠাৎ একটুখানি ফাঁক। একটি তরু শূন্য পাহাড়ের শিখরের উপর সূর্য আপনার শেষ স্পর্শ ঠেকিয়ে নেমে গেল। অতি সুকুমার সবুজের আভা আস্তে আস্তে সুকোমল নীলে গেল মিলিয়ে। দুজনে থেমে সেদিকে মুখ করে দাঁড়িয়ে রইল। লাবণ্য আস্তে আস্তে বললে, একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আর সে আংটি খোলালে কেন? অমিত ব্যথিত হয়ে বললে, তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিল আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? লাবণ্য বললে, তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে গড়া। অমিত বললে, কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? যে কারণেই হোক, আগে তোমার মুঠো আলগা হয়েছে, তারপরে 10-এর মুঠোর চাপ পড়েছে ওর উপরে। ওর মূর্তি গেছে বদলে। তোমার মন একদিন হারিয়েছে বলেই 10-এর মনের মতো করে নিজেকে সাজাতে বসলো। আজ তো দেখি ও বিলেতি দোকানের পুতুলের মতো। সেটা সম্ভব হতো না যদি ওর হৃদয় বেঁচে থাকতো। থাকবে ওসব কথা। তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো। নিশ্চয়ই রাখবো। অন্তত সপ্তাহখানেকের জন্য তোমার দলকে নিয়ে তুমি চেরিপুঞ্জিতে বেরিয়ে এসো। তাকে আনন্দ দিতে নাও যদি পারো, ওকে আমোদ দিতে পারবে। অমিত একটুখানি চুপ করে থেকে বলল, আচ্ছা। তারপরে লাবণ্য অমিতর বুকে মাথা রেখে বললে, একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনো দিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। আমি রাগ করে বলছি না, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি, আমাকে তুমি আংটি দিও না।
কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা বাইরের ছায়া তাতে পড়বে না। এই বলে নিজের আঙ্গুল থেকে আংটি খুলে অমিতর আঙ্গুলে আস্তে আস্তে পরিয়ে দিলে। অমিত তাতে কোনো বাধা দিল না। সায়াহ্নের এই পৃথিবী যেমন অন্তরস্য উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে, তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরলে অমিতর নত মুখের দিকে। 7 দিন যেতেই অমিত ফিরে যোগমায়ার সেই বাসায় গেল। ঘর বন্ধ, সবাই চলে গেছে। কোথায় গেছে তার কোনো ঠিকানা রেখে যায়নি। সেই ইউক্যালিপটাস গাছের তলায় অমিত এসে দাঁড়ালো। খানিকক্ষণ ধরে শূন্য মনে সেইখানে ঘুরে বেড়ালো। পরিচিত মালি এসে সেলাম করে জিজ্ঞাসা করলে, ঘর খুলে দেব কি, ভেতরে বসবেন? অমিত একটু দ্বিধা করে বললে, হ্যাঁ। ভিতরে গিয়ে লাবণ্যর বসবার ঘরে গেল। চৌকি, টেবিল, সেলফ আছে, সেই বইগুলো নেই। মেঝের উপর 2-1টা ছেঁড়া শূন্য লেফাফা, তার উপরে অজানা হাতের অক্ষরে লাবণ্যর নাম ও ঠিকানা লেখা। 2-4টে ব্যবহার করা পরিত্যক্ত নিব এবং ক্ষয়প্রাপ্ত একটি অতি ছোট পেন্সিল টেবিলের উপর। পেন্সিলটি পকেটে নিলে। এর পাশেই শোবার ঘর। লোহার খাটে কেবল একটা গদি, আর আয়নার টেবিলে একটা শূন্য তেলের শিশি। 2 হাতে মাথা রেখে অমিত সেই গদির উপর শুয়ে পড়ল। লোহার খাটটা শব্দ করে উঠল। সেই ঘরটার মধ্যে বোবা একটা শূন্যতা। তাকে প্রশ্ন করলে কোনো কথাই বলতে পারে না। সে একটা মূর্ছা, যে মূর্ছা কোনোদিনই আর ভাঙবে না। তারপরে শরীর মনের উপর একটা নিরুদ্যমের বোঝা বহন করে অমিত গেল নিজের কুটিরে। যা যেমন রেখে গিয়েছিল তেমনই সব আছে। এমনকি যোগমায়া তার কেদারাটাও ফিরিয়ে নিয়ে যাননি। বুঝলে, তিনি স্নেহ করেই এই চৌকিটি তাকে দিয়ে গেছেন। মনে হলো যেন শুনতে পেলেন শান্ত মধুর স্বরে তার সেই আহ্বান, বাছা। সেই চৌকির সামনে মাথা লুটিয়ে অমিত প্রণাম করলে। সমস্ত শিলং পাহাড়ের শ্রী আজ চলে গেছে। অমিত কোথাও আর সান্ত্বনা পেলে না।